নন্দীগ্রাম পথ দেখিয়েছে, ভবানীপুর পরিবর্তন হবে, মোদির পাশে দাঁড়িয়ে ভবানীপুর জেতার অঙ্গীকার শুভেন্দু অধিকারী। দেখুন, ভোটে প্রার্থী হয়েছেন, জেতার চেষ্টা তো করবেনই, কিন্তু আমি বলছি পথ দেখানোর ক্ষেত্রে খালি নন্দীগ্রাম কেন? নন্দীগ্রাম তো অনেক পথই দেখিয়েছে, কীরকমভাবে চক্রান্ত করে গরিব মানুষকে পুলিশের বন্দুকের সামনে ফেলে দিয়ে, কীরকমভাবে মানুষ খুন করে, একটা এলাকাকে মুক্তাঞ্চল করে, একটা রাজ্যকে শ্মশান বানিয়ে কীভাবে ক্ষমতা দখল করতে হয়, সে পথ তো নন্দীগ্রাম দেখিয়েছে। কিন্তু আমি বলছি আজ যেখানে সভাটা করলেন, সেই হলদিয়ার বুকে দাঁড়িয়ে একটুখানি হলদিয়ার কথা বললেন না কেন? হলদিয়াও তো পথ দেখিয়েছে কীরকমভাবে বিজেপির টিকিটে জিতে তৃণমূল করতে হয়। মোদি ওখানে সভা করলেন হলদিয়াতে, এত লোককে নিয়ে। হলদিয়ার বিধায়ক তো আপনার দলের এমএলএ তো তাপসী মণ্ডল, তিনি কোথায় ছিলেন আজকে? হলদিয়াও তো পথ দেখিয়েছে কীরকমভাবে মানুষ বিজেপিকে ভোট দিলে সেই ভোটটা ঘুরিয়ে তৃণমূলের কাছে চলে যায়। সুতরাং এই পথটাকে বাংলায় বন্ধ করতে হবে। পশ্চিমবাংলাতে এমন একটা সরকার আনতে হবে যে সরকার জাত পাত ধর্মের ভেদাভেদের বদলে শিক্ষা, চাকরি, বাসস্থান নিয়ে কথা বলবে। তার জন্য আমরা বামপন্থীদের হয়ে মানুষের সমর্থন চাইছি। 90 লক্ষ নাম বাদ দিলেও জিতব বললেন মমতা। অনুপ্রবেশ ইস্যুতে বিজেপি ও বিএসএফ কে নিশানা, পাল্টা অনুপ্রবেশ অস্ত্রে শান দিলেন আবার মোদী। দেখুন, নরেন্দ্র মোদী যতবার এটা বলবেন যে ওরা সরকারে আসলে পশ্চিমবাংলায় অনুপ্রবেশ বন্ধ হবে, ততবার এই প্রশ্ন উঠবে যে তাহলে কি এখন আপনারা সরকারে নেই বলে ইচ্ছে করে বিএসএফকে বলে রেখেছেন পশ্চিমবাংলায় অনুপ্রবেশ হতে দিতে? না, আজকে বিজেপি সরকারে নেই মানে তো পশ্চিমবাংলার সীমান্ত তো আজকে সিভিক ভলেন্টিয়াররা পাহারা দিচ্ছে না, দিচ্ছে তো বিএসএফ পাহারা দিচ্ছে। তাহলে কি আজকে কেন্দ্রের সরকার মোদী অমিত শাহ ইচ্ছে করে পশ্চিমবাংলায় অনুপ্রবেশটা করতে দিচ্ছেন? আর মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এখন বলছেন যে 90 লক্ষ নাম বাদ গেলেও আপনি জিতবেন, কিন্তু এসআইআর হওয়ার আগে আপনি বলেছিলেন যে আপনি বেঁচে থাকতে বাংলায় এসআইআর হবে না, একটা নামও নাকি বাদ যাবে না। তারপরে এখন যখন 90 লক্ষ নাম বাদ চলে গেল, তা 90 লক্ষ নাম বাদ যাওয়ার পরও আপনি কীভাবে জিতবেন আপনি তাই নিয়ে ভাষণ দিচ্ছেন। আপনি জিতবেন কি হারবেন তা তো পরের কথা, কিন্তু আপনি থাকতে পশ্চিমবাংলায় ন্যায্য মানুষের নাম বাদ গেল কেন? আমাদের সরকার থাকতে কেরালায় তো বাদ গেল না। পশ্চিমবাংলায় যদি আপনার বদলে বামপন্থী সরকার থাকতো, একজনও বৈধ ভোটারের নাম বাদ যেত না। যেটা আমরা কেরালায় করেছি তা আমরা পশ্চিমবাংলায় করতাম। আপনার দায়িত্ব ছিল বৈধ ভোটারদেরকে রক্ষা করার, আপনি রক্ষা করতে পারেননি। এখন আপনি জেতা হারার অঙ্ক করছেন। একদিকে প্রচারে জোর আর একদিকে ইস্তেহারে হরেক প্রতিশ্রুতি। আগামীকাল অমিত শাহের হাতে বিজেপির ইস্তেহার প্রকাশ। ইস্তেহারের আগের দিনে মোদীর মুখে এবার 6 গ্যারেন্টি। দেখুন, মোদি আজকে যে গ্যারেন্টিগুলো দিয়েছেন, ওনার একটা অন্যতম গ্যারেন্টি আজকে দেখলাম উনি বলছেন যে ওনারা জিতলে নাকি পশ্চিমবাংলায় যারা তৃণমূলের হয়ে যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, তাদের নাকি বিচার হবে, তাদের নাকি শাস্তি হবে। মোদি যখন এই ভাষণটা দিচ্ছেন হলদিয়ায়, সেই সময় সুদীপ্ত সেন জেলে ব্যাগ গোছাচ্ছে। একটু পরে জেলের গেটটা খুলে যাবে, সুদীপ্ত সেন মাথা উঁচু করে বেরিয়ে আসবে। মোদি যখন এই ভাষণটা দিচ্ছেন, তখন এই পশ্চিমবাংলায় মদন মিত্র থেকে শুরু করে, সুদীপ ব্যানার্জি থেকে শুরু করে, কুণাল ঘোষ থেকে শুরু করে, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে, একটার পর একটা চোর, যাদের বাকি জীবনটা জেলে থাকার কথা ছিল, তারা এখন গলায় উত্তরীয় পরে হাত নেড়ে নেড়ে ভোটের প্রচার করছে। মোদি যখন এই বিভিন্ন গ্যারান্টি দিচ্ছেন, আপনাদের কাছে আবেদন করছি, মোদি কি রাজ্যের ভোটের আগে, কি আমাদের দেশের ভোটের আগে যে গ্যারান্টিগুলো দিতেন, যে ইশতেহারগুলো প্রকাশ করতেন, ওরা ইশতেহার প্রকাশ করছেন। লোকসভা ভোটের আগে ইশতেহার করে বলেছিলেন, আজ থেকে 10 বছর আগে বলেছিলেন ভারতের নাকি 100টা নাকি কি A1 সিটি নাকি স্মার্ট সিটি হবে। কোথায় আছে বলুন তো ভারতের স্মার্ট সিটিগুলো, 100টা স্মার্ট সিটি? ইশতেহার প্রকাশ করে বলেছিলেন কি একটা জিও ইউনিভার্সিটি, সেটা নাকি সেন্টার অফ এক্সেলেন্স হবে। কোথায় আছে বলুন তো ভারতে জিও ইউনিভার্সিটি? কোথায় আছে জিও ইউনিভার্সিটি? বলেছিলেন ইশতেহার প্রকাশ করে ভারতে নাকি নতুন কলকারখানা হবে, চাকরি বাকরি হবে। আজকে বলুন তো গোটা ভারতবর্ষে কেন গত 40 বছরের হায়েস্ট বেকারত্ব? ইশতেহার তো প্রকাশ করেছিলেন, করে বলেছিলেন নাকি পেট্রোল ডিজেলের দাম নাকি 30 টাকা হবে। আজকে কত টাকায় পেট্রোল ডিজেল কিনতে হয় আমাদেরকে? ইশতেহার প্রকাশ করে বলেছিলেন রান্নার গ্যাসের সিলিন্ডার 400 টাকা হবে। এখন কত টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে? সুতরাং বিজেপির ওই ইশতেহারগুলো বিজেপির লোকেরাও জীবনে পড়ে দেখে না। ওরা কয়েকটা ইশতেহার প্রকাশ করে, ওই ইশতেহারগুলো ভোটের পরে বিজেপির পার্টি অফিসে যখন কোনো ফার্নিচারের একটা পায়া ছোট হয়ে যায়, ওই ইশতেহারটাকে ভাঁজ করে ফার্নিচারের পায়ের তলায় কার্নিক দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলছেন যে যত নাটক করুক, ছলনা করুক, ভোটে লড়া রাজনৈতিক দলের কাজ। প্রত্যেকটা দল পরস্পরের বিরুদ্ধে বলতেই পারে, তবে আমি বলবো একটা সৌজন্য রক্ষা করবেন। তিলোত্তমার মাকে নাম না করে কটাক্ষ করবেন। দেখুন, উনি তিলোত্তমার মায়ের উদ্দেশ্যে যেটা বলেছেন তার জবাব তিলোত্তমার মা দেবেন, রত্নাদেবনাথ দেবেন, তাই নিয়ে বলার আমার তো কোনো দায় নেই। তবে এইটুকু বলবো যে সৌজন্য তো খুব ভালো জিনিস, সৌজন্য তো সবারই রক্ষা করা উচিত। বিরোধীরা আপনার প্রতি সৌজন্য দেখাবেন আর আপনি বিরোধীদের প্রতি অসম্মান করে যাবেন, বিরোধীদেরকে তাদের নাম করে নোংরামি করে যাবেন, এইটা তো চলতে পারে না। পশ্চিমবাংলায়
সৌজন্যের রাজনীতিকে কালিমালিপ্ত করেছে, সৌজন্যের রাজনীতির পরিবেশকে নষ্ট করেছে আপনার মতো কে? আমি একটা উদাহরণ দিচ্ছি, সাগরদিঘিতে একটা বাই ইলেকশন হলো, আপনি ভোটে হেরে গেলেন, আপনার দল ভোটে হেরে গেল, কংগ্রেসের প্রার্থী জিতলেন। এটা একটা ভোটে হেরে গিয়ে মানুষের কত কিছু বলা থাকতে পারে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি কি করলেন? সাগরদিঘিতে হারলো, আপনি বিকেলবেলা প্রেস কনফারেন্স করে অধীর চৌধুরীর মৃতা মেয়ে সম্পর্কে আপনি নোংরামি করলেন। অধীর চৌধুরীর মেয়ে আজ থেকে কত বছর আগে মারা গেছেন, একজন বাবার তার একটা বাচ্চা মেয়েকে হারানোর যন্ত্রণা, আপনি সেইটাকে নিয়ে নোংরামি করে বললেন তোমার মেয়ে কেন মারা গেছে, এই হয়েছে সেই হয়েছে করে করলেন। আপনি মমতা ব্যানার্জি ভোটে হেরে গিয়ে একজন বিরোধী দলের নেতার মৃতা মেয়ের নামেই নোংরামি করতে পারেন? আপনার মুখ থেকে আমাদেরকে সৌজন্য নিয়ে জ্ঞান শুনতে হবে। রত্নাদেবনাথ সৌজন্য আপনার প্রতি দেখাবেন কি দেখাবেন না তা আমরা জানি না, কিন্তু এইটুকু বলতে পারি আজকে রত্নাদেবনাথ আমাদের বিরোধী, তার প্রতি হাজারটা প্রশ্ন, হাজারটা কথা আমাদেরও রয়েছে, তার উদ্দেশ্য নয়, কিন্তু তার রাজনীতির প্রতি আমাদের হাজারটা প্রশ্ন রয়েছে। কিন্তু তার মেয়ের সঙ্গে আপনি এবং আপনার দলের লোকেরা যা করেছেন, এবং তারপরে আপনি টাকা দিয়ে তার মেয়ের লাশ কিনতে চেয়েছিলেন, একটা ধর্ষিতা খুন হওয়া মেয়েকে আপনি টাকা দিয়ে কিনতে চেয়েছিলেন, টাকা অফার করেছিলেন, আপনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন 10 লাখ টাকা তো আমি দিতেই পারি। এই জাতীয় কথা আপনি বলার পরে আপনার প্রতি আর জানি সৌজন্য আসুক না কেন, তিলোত্তমার মায়ের আপনার প্রতি কোনো সৌজন্য আসতে পারে বলে মানবিক জায়গা থেকে আমরা মনে করি না। ওনার জায়গায় আমি থাকলে আমারও মুখ দিয়ে আপনার উদ্দেশ্যে কোনো ভালো কথা বেরোতো না। এটা রত্নাদেবনাথের প্রতি আমাদের দিক থেকে হাজারটা প্রশ্ন রয়েছে, কিন্তু এক্ষেত্রে বলতে পারি ওনার জায়গায় যদি আমরা থাকতাম আপনার প্রতি আমাদের মুখ থেকেও কোনো ভালো কথা বেরোতো না। বাংলাকে বাঁচাতে চাইলে অন্য কোনো দলকে ভোট দেবেন না, অন্য দলকে যদি আগে ভোটও দেন এবার দেবেন না, অন্য দল জিতবে না, অন্য দলকে ভোট দেওয়া মানে বিজেপিকে সুবিধা করে দেওয়া, একটা আসনও এবার কিন্তু জরুরি। দেখুন, এটা তো বাংলায় তো এটা তো রেকর্ডেড হিস্ট্রি, এটা তো আজ থেকে 100 বছর পরেও যখন বাংলার ইতিহাস লেখা হবে তখন এটা সেই বইতে লেখা থাকবে। বাংলায় বিজেপির সুবিধা তবে থেকে হয়েছে যবে থেকে বাংলার একটা বড় অংশের মানুষ তৃণমূলকে ভোট দেওয়া শুরু করেছেন। যতদিন বাংলার মানুষ বামপন্থীদেরকে ভোট দিয়েছেন কোনোদিন বিজেপির সুবিধা হয়নি। যবে থেকে পশ্চিমবাংলার মানুষ তৃণমূলকে ভোট দিতে শুরু করেছেন তবে থেকে বিজেপির এমএলএ, এমপি, পঞ্চায়েত মেম্বার পশ্চিমবাংলায় বেড়েছে। তৃণমূলকে ভোট দেওয়া বন্ধ করুন, বামপন্থীদেরকে জেতান। আমাদের জিরো টলারেন্স টুয়ার্ডস আরএসএস, জিরো টলারেন্স টুয়ার্ডস জামাত পশ্চিমবাংলাতে আমরা প্র্যাকটিস করব। কোনো রকম আরএসএস এবং জামাতের রাজনীতি পশ্চিমবাংলায় স্থান পাবে না, এটা আমরা বামপন্থীরা নিশ্চিত করব। মুখ্যমন্ত্রী বলছেন আমার কাছে খবর আছে, ওরা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চাইছে, বলছে টাকা দেবো, অ্যাকাউন্ট নম্বর দেবেন না, কালো টাকা ঢুকিয়ে দেবে, ভোটের পর ইডি ধরবে। তো কালো টাকা ঢোকার জন্য যদি ইডি ধরতোই তাহলে সবার আগে আপনার ভাইপোকে আর ভাইপোর বউকে ধরতো। ও তো ইডির চার্জশিটে রয়েছে আপনার ভাইপোর বউয়ের অ্যাকাউন্টে গরু পাচার, কয়লা পাচারের টাকা ঢুকেছে। রুজিরা নারুলা তার বোনের অ্যাকাউন্টে বেআইনি গরু পাচারের টাকা ঢুকেছে, এ তো ইডির চার্জশিটে রয়েছে। তারপরও আপনার ভাইপোকে, ভাইপোর বউকে যখন ধরছে না, তাহলে পশ্চিমবাংলায় আর যে কারণেই ধরুক না কেন কালো টাকার জন্য কাউকে ধরবে না। লক্ষ্মীর ভান্ডার চিরজীবন পাবেন, যুবসাথী যারা পাননি আগামীতে পাবেন, কর্মসংস্থানের ব্যবস্থাও আমি করব, আবাস আমি দেব, এবারে আমরা করব দুয়ারে স্বাস্থ্য, ডাক্তার নার্স আসবে। দেখুন, চিরজীবন বেকার ভাতা পাবে বলা মানে হচ্ছে চিরজীবন চাকরি পাবেন না এটা বলে দেওয়া। দেখুন, উনি ডেফিনেটলি লক্ষ্মীর ভান্ডার চিরজীবন পাবেন, সেটা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী না থাকলেও পাবেন, আরও ভালো করে পাবেন। কিন্তু যুবসাথী যদি আপনি বলেন যে চিরজীবন কেউ পাবেন, কি আজও যারা যুবসাথী পাচ্ছেন না তাদের জন্য যুবসাথীর ব্যবস্থা করে দেবেন, এইটা আপনি বলছেন মানে হচ্ছে আপনি বলছেন যে পশ্চিমবাংলায় চাকরি বাকরি হবে না, চাকরি বাকরি করার অধিকার তোমাদের জন্য নয়, তোমাদের জন্য বেকার ভাতা। আজ 1500 দিচ্ছি, কালকে হয়তো 1700 দেবো, তারপর 1800 দেবো, 200 টাকা বাড়াবো ভোট আসলে। কিন্তু একটা সরকার সে বেকার ভাতাটাকে নিজের সাফল্য ভাববে নাকি বেকার ভাতাটাকে নিজের লজ্জা ভাববে? তার কি এখানে একটা অহংকার থাকবে যে আমি তোমাদের দিচ্ছি, নাকি তার একটা ব্যর্থতার ক্ষমা প্রার্থনা থাকবে, আমাকে ক্ষমা করো, তোমাদেরকে আমার কাজ দেওয়ার কথা ছিল, চাকরি দেওয়ার কথা ছিল, আমি দিতে পারিনি, আমি লজ্জিত, আমি ব্যর্থ, ক্ষমা করো, হাত জোড়ে করে বলছি দয়া করে বেকার ভাতাটা নাও আর আমাকে একটু সময় দাও, যত তাড়াতাড়ি পারছি তোমার কাছ থেকে বেকার ভাতাটা সরিয়ে নিয়ে তোমার হাতে চাকরির এমপ্লয়মেন্ট লেটার দিচ্ছি। কোনটা আমরা আশা করি একটা সরকারের কাছ থেকে? আমরা বলছি আমরা সরকারে আসলেও যুবসাথী বেকার ভাতা পাবেন, কিন্তু আমরা বেকার ভাতা দেওয়ার জন্য গর্ব করব না। যদি আপনাকে বেকার ভাতা দিতে হয় তার জন্য আমরা লজ্জিত হব এবং আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব যেন বেকার ভাতার বদলে আপনি চাকরির মাইনে আপনার ঘামের মজুরির টাকায় আপনি জীবন যাপন করতে পারেন, সেই চেষ্টা আমরা বামপন্থীরা করব। আমি কবে জয় বাংলা স্লোগান তুলেছিলাম জানেন? একটা গুন্ডা ব্যারাকপুরে জিতেছিল, বাঙালিদের তছনছ করেছিল, নৈহাটি কাঁদছিল, বড়মার মন্দিরে পবিত্রতা নষ্ট করেছিল, আমি এলাকা দিয়ে গেলেই অসভ্য গালি দিত, তখনই আমার মুখ দিয়ে বেরিয়ে এসেছিল জয় বাংলা। অর্জুন সিংকে নাম না করে গুন্ডা বললেন। শুনুন, জয় বাংলার প্রথম কথা আপনি তোলেননি স্লোগানটা, মুজিবুর রহমান তুলেছিলেন। আপনারা চোর, যেরকম বালি চুরি করেন, গরু চুরি করেন, কয়লা চুরি করেন, লোকের চাকরি চুরি করেন, সেরকম জয় বাংলা স্লোগানটা বাঙালির প্রাণের স্লোগান।
পাকিস্তানের বিরুদ্ধে, খান সেনার বিরুদ্ধে বলা লক্ষ লক্ষ বাঙালির হৃদয় স্লোগান জয় বাংলা, ওটাকে আপনি নিজের দলের পলিটিক্যাল স্লোগান বানিয়েছেন। ওটা আপনার স্লোগান নয়, মুজিবুর রহমানের স্লোগান, ওটা আপনি চুরি করেছেন। দ্বিতীয় কথা, আপনার এত বয়স হয়ে গেল, আপনার কি এই জন্মে আর লজ্জা শরম হবে না? আপনার এই জন্মে আর লজ্জা শরম হবে না মমতা ব্যানার্জি? অর্জুন সিংকে আপনি গুন্ডা বলছেন, যে অর্জুন সিং 2006 থেকে 2019 অব্দি আপনার দলের এমএলএ ছিল। 19-এ আপনি তাকে পায়ে ধরেছিলেন, তবু সে ভোটে প্রার্থী না হতে পেরে আপনি নবান্নে ডেকে মিটিং করেছিলেন, তারপরে ভোটে প্রার্থী না হয়ে সে আপনার দলটাকে, মানে আপনার দলের মুখে ঝাঁটার বাড়ি মেরে আপনার পতাকাটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে বিজেপিতে গিয়ে জিতলো। জেতার পরে আপনি বলছেন সে নাকি গুন্ডা, আপনি গেলে আওয়াজ দিত। তারপরে আপনি অর্জুন সিংয়ের বিরুদ্ধে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন। তার কদিন পরে তো অর্জুন সিংকে আরেকবার দলে নিয়েছিলেন। আপনার কি আওয়াজ খেতে খুব ভালো লেগেছিল? আপনি যখন রাস্তা দিয়ে যান তখন অর্জুন সিংয়ের লোকেরা আওয়াজ দিলে কি আপনার খুব আনন্দ হয়? আপনি তাই মানে অর্জুন সিং আওয়াজ দেওয়াতে আপনি এত খুশি হয়েছিলেন যে আপনি অর্জুন সিংকে আরেকবার দলে নিয়েছিলেন। 2024 লোকসভা ভোটের আগে ব্রিগেডের মঞ্চে বসিয়ে রেখেছিলেন। তারপর তার যখন নাম আপনি ঘোষণা করলেন না প্রার্থী হিসেবে, তখন সে আপনার দলের মুখে দ্বিতীয়বার ঝাঁটার বাড়ি মারল। আপনার কি রাস্তায় অর্জুন সিংয়ের কাছে আওয়াজ খেতে আর বারবার অর্জুন সিংয়ের কাছে দলের মুখে ঝাঁটার বাড়ি খেতে খুব আনন্দ হয়? কেন এই সমস্ত কথা বলে লোক হাসাচ্ছেন? আপনি এত সিনিয়র একজন নেত্রী, এত বয়স হয়েছে, এখনও কেন এই ধরনের মিথ্যা কথা, এই ধরনের নির্লজ্জের মতো কথা বলছেন আপনি? প্রধানমন্ত্রী সভামঞ্চে বলছেন যে বাংলা মাছ উৎপাদনে অনেকটা পিছিয়ে, তৃণমূলের জন্য ডবল ইঞ্জিন সরকার এলে বাংলাকে মাছ উৎপাদনে আত্মনির্ভর বানাবো। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মাছ উৎপাদনে বাংলা এখন অনেক এগিয়ে আগের থেকে। দেখুন, মাছ উৎপাদনে, চাল উৎপাদনে, আলু উৎপাদনে বাংলা আমাদের দেশের মধ্যে চালে আলুতে 1 নম্বর, মাছ উৎপাদনেও প্রথম সারির আমাদের সরকারের সময় হয়েছিল, বামফ্রন্ট সরকারের সময় হয়েছিল। হঠাৎ পশ্চিমবাংলায় মাছ উৎপাদন কমে গেছে, এই কথাই বা কেন বলা হচ্ছে আমরা জানি না। তবে হ্যাঁ, এইটা ঘটনা তৃণমূল আমলে যেরকমভাবে একটার পর একটা বাংলার নদী শুকিয়ে দেওয়া হয়েছে, বাংলার নদী শেষ হয়ে যাচ্ছে। আজ জলঙ্গি থেকে শুরু করে ইছামতি থেকে শুরু করে উত্তর বাংলার একটার পর একটা নদী যেভাবে বোল্ডার ফেলে ওখান থেকে বেআইনিভাবে বালি তুলে কোথাও ইললিগাল কনস্ট্রাকশন করে নদীগুলোকে আটকে দেওয়া হচ্ছে, তাতে পশ্চিমবাংলার একটা বড় এলাকায় সত্যি সত্যি মাছের উৎপাদনের সর্বনাশ হচ্ছে। এবং সাধারণভাবে বাঙালি মানুষের পেটে, তার পেটে বা তার খাবারের থালায় এখন ছোট চারাপোনা ছাড়া আর ওই পুঁটি মাছ ছাড়া সত্যি কথা বলতে আর মাছ জুটছে না। এটা কিন্তু ঘটনা, এটা সাধারণ মধ্যবিত্ত বাঙালি, একটু নিম্নবিত্ত বাঙালি জানে। এখন বাজার করতে গেলে বাঙালি আজ থেকে 7-8 বছর আগেও খুব যে মাছগুলো খেতে ভালোবাসতো, সে পাবদা মাছ হতে পারে, আমি ইলিশের মতো মাছ ছেড়েই দিচ্ছি, কিন্তু পাবদা মাছ হতে পারে, ট্যাংরা মাছ হতে পারে, তার তার কী বলে, এই ধরনের যে মাগুর মাছ হতে পারে, এই যে মাছগুলো বাঙালি খেতে ভালোবাসতো, কই মাছ হতে পারে, এখন সাধারণ বাঙালি আর সেগুলোকে অ্যাফোর্ড করতে পারছেন না। এখন শুধুমাত্র ওই ছোটো রুই মাছ, ছোটো চারা মাছ ছাড়া বাঙালির পাতে আর বা ছোটো পুঁটি মাছ ছাড়া বাঙালির পাতে মাছ জুটছে না। মাছ খাওয়াটাও এখন অত্যন্ত বড় লোকের একটা প্রিভিলেজ হয়ে যাচ্ছে। এই তৃণমূল আমলে অবাধে নদীতে বেআইনি খনন থেকে শুরু করে বিভিন্ন নদীকে শুকিয়ে দেওয়া, মেরে দেওয়ার, এবং অবশ্যই কিছু ক্ষেত্রে মাছের চোরা বাজার, চোরা চালানের জন্য আজকে বাংলার এটা বাস্তবতা। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে টুইট করে বলছেন যে অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, পশ্চিমবঙ্গে আলুর চেয়ে আলু রাখার বস্তার দাম সবচেয়ে বেশি। এ তো আমাদের কেন্দ্র সরকারের তো একটা দপ্তর ছিল, কেন্দ্র সরকারের তো এই ধরনের কোথাও যদি এই ধরনের মজুতদারি হয়, কালোবাজারি হয়, কৃষক আলুর দাম পাচ্ছেন না, কিন্তু আজকে আলুর যারা মজুতদার, গোডাউনের মালিক, তারা হাজার হাজার কোটি টাকার মুনাফা করছেন। তাদেরকে তো ধরার জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দেশে তো আইন ছিল। এই মমতা ব্যানার্জি যখন মন্ত্রী ছিলেন বাজপেয়ী সরকারের, তখন এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এই আইনকে শিথিল করেছিলেন মমতা ব্যানার্জি আর বাজপেয়ী সরকার মিলে। আগে আলু থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের মজুতদারি করলে আগে জেল হতো, পরে নিয়ম করে দেওয়া হলো 10,000 টাকা জরিমানা হবে। 10,000 টাকা জরিমানা হয়ে যে যত ইচ্ছে মজুতদারি করবে, যে যত ইচ্ছে কালোবাজারি করবে। এখন মজুতদার কালোবাজারদের জন্য মমতা আর অটল বিহারী বাজপেয়ী মিলে আইন বানাবেন, তারপরে এখন শুভেন্দু অধিকারী তাই নিয়ে টুইট করবেন, তো তাতে আর কার কী উপকারটা হবে, কার কী কল্যাণটা হবে? আর এটা বলে দাও, সেটা হচ্ছে যে কুণাল ঘোষ ফেসবুকে পোস্ট করেছে ওই যে গাড়ির সামনে ছবি দিয়ে পোস্ট করেছে যে লাল রঙের অচ্যুত আত্মার জন্য, এবং আপনার পাল্টা খুব, আমি কি বলবো ভাই, ওই লোকটার প্রতি আমার দিনকে দিন রেসপেক্ট বাড়ছে। দেখলাম ওখানে গাড়িটার ছবি দিয়ে লিখেছেন নাকি জেলা সফরের জন্য ওনার অফিস থেকে গাড়িটা দেওয়া হয়েছে। আমি এরকম বাঘের বাচ্চা কম দেখেছি। জেলা সফরের জন্য অফিস গাড়ি দিয়েছে, জেল সফরের জন্য দিদি গাড়ি দিয়েছে।